হ্যালো বাচ্চারা, ক্র্যাক ডিউ পর্ব 2-এ আজকে আমরা পড়াশোনা করব হাইড্রোজেন বর্ণালী নিয়ে। তো আগেই বলে রাখি, এই যেই প্লেলিস্টটা হবে এইটা একাডেমিকের বাচ্চাদের জন্য না, অর্থাৎ তোমরা যারা এখনো এসএসসিতে পড়তেছো, যারা অ্যাডমিশনে এখনো যাওনি তাদের জন্য না, এটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের বাচ্চাদের জন্য। যেখানে আমরা বলেছিলাম যে এই প্লেলিস্টে ছোট ছোট টপিক অল্প কিছুক্ষণের মধ্যে, ধরো কোনো কাজ নাই, বসে আছো, হুট করে প্লেলিস্টটা সামনে আসলো, দেখে ফেললা একবার, হুট করে ভিডিওটা সামনে আসলো, দেখে ফেললা একবার, মানে রিভিশনের জন্য। সো এইখানে কিন্তু একদম বেসিক থেকে পড়ানো হবে এরকম কিছু না, কারণ হাইড্রোজেন বর্ণালীর উপরে চাইলে একটা লম্বা ক্লাস নেওয়া যায়, সেটা একাডেমিকের জন্য। আর অ্যাডমিশনে যেহেতু এটা ক্র্যাক ডিউ, ঢাকা ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড যেই টাইপের কোশ্চেন এখান থেকে হয়, এরকম টুকিটাকি 5-10 মিনিট আলোচনা করব। এই প্লেলিস্টটার মেইন উদ্দেশ্যই এইটা। সো তুমি একাডেমিকের বাচ্চা হলে এটা তোমার জন্য না, ডেফিনেটলি অ্যাডমিশনের বাচ্চাদের জন্য। আর একাডেমিকের বাচ্চারাও দেখতে পারো, সেক্ষেত্রে হবে তোমার জিনিসটা একবার মানে যারা আগে একবার পড়ছো তাদের জন্য একবার রিভিশন হয়ে গেল বা এমসিকিউ সলভিং টেস্ট হয়ে গেল, ঠিক আছে? তো শুরুতে আসি হাইড্রোজেন বর্ণালী। তো বর্ণালী বেসিক আমরা টুকিটাকি শিখে আসছি। আমরা জানি বর্ণালীতে কতগুলো সিরিজ থাকে, তাই না? লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ, এরকম কিছু। তো আমরা যদি এইটাকে একটা বর্ণালী চিন্তা করি, তাহলে এই যে 1 2 3 4 5 6 7, তাই না? তো একদম প্রথম যে সিরিজটা আছে সেই সিরিজটাকে আমরা কি বলি? সেটাকে বলেছি আমরা লাইম্যান সিরিজ, তাই না? লাইম্যান। তাহলে এই সিরিজটার নাম কি? এটার নাম হচ্ছে লাইম্যান সিরিজ। কোন সিরিজ? লাইম্যান সিরিজ। হ্যাঁ, লাইম্যান। এরপরে পরের যে সিরিজটা আছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে বামার সিরিজ। এটার নাম বামার। এরপরে 3 নাম্বার হচ্ছে প্যাশ্চেন সিরিজ। বামার পরে কি? বামার পরে হচ্ছে প্যাশ্চেন। প্যাশ্চেন। আচ্ছা, এগুলো আমরা কিভাবে নির্ণয় করি? যে আমাদের একটা হাইড্রোজেন বর্ণালীর একটা ইলেকট্রন যদি উপরের শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসে তাহলে লাইমার, দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসলে বামার, তৃতীয় শক্তি স্তরে নেমে আসলে প্যাশ্চেন, তারপরে চতুর্থ শক্তি স্তরে নেমে আসলে আমরা কি বলি? ব্রাকেট, তাই না? চতুর্থ শক্তি স্তরে নেমে আসলে এটার নাম কি হবে? এটার নাম হচ্ছে ব্রাকেট। ব্রাকেট। তারপরে পঞ্চম শক্তি স্তরে নেমে আসলে সেটাকে আমরা কি বলি? পঞ্চম শক্তি স্তরে ফুন্ড। ফুন্ড। এরপরে পরের শক্তি স্তরে নেমে আসলে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলি হচ্ছে হামফ্রিজ। এই যে এটার নাম হচ্ছে হামফ্রিজ বা হামফ্রেস, যে যেটা বলে, কোনো সমস্যা নেই। ফ্রিজ আর ফ্রেস নিয়ে খুব একটা মারামারি হবে না, জাস্ট ইনফরমেশনটা জানলেই হচ্ছে কোনটা ফ্রিজ কোনটা ফ্রেস। ওকে। তো এখন খেয়াল করি যে আমার এইগুলো হচ্ছে নাম: লাইম্যান, বামার, প্যাস্টেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিজ। এখন পরীক্ষায় কি আসে? পরীক্ষায় আসে যে এইখানে এই যে সিরিজগুলা, এগুলা এক একটা এক এক অঞ্চলে বিভক্ত। কোনোটা ইউভি, কোনোটা দৃশ্যমান, কোনোটা আইআর, এই টাইপের আর কি। হ্যাঁ, তো এখন আমাদের এটা জানতে হবে। তো প্রথমে আছে লাইম্যান। এই লাইম্যানটা হচ্ছে ইউভি অঞ্চলে। লাইম্যানটা কোথায় আছে? লাইম্যান হচ্ছে ইউভি অঞ্চল, অর্থাৎ কোন কোন ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের জন্য আমার এই অঞ্চলটা ক্রিয়েট হয়, সৃষ্টি হয়, সেটা হচ্ছে ইউভি রে এর জন্য। কোনটা? আলট্রা ভায়োলেট বা অতি বেগুনি রশ্মির জন্য। এরপরে আসে আমাদের বামার, আমাদের একমাত্র দৃশ্যমান অঞ্চল। কোনটা? বামার একমাত্র দৃশ্যমান অঞ্চল। দেখো আমি এই যে এটা একটু কালারফুল দিছি, কারণ কি? কারণ এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল। দৃশ্যমান অঞ্চল। এরপরে কি আছে? প্যাশ্চেন। প্যাশ্চেন কি? প্যাশ্চেন হচ্ছে আইআর। তো একটা জিনিস আমরা মাথায় রাখবো, লাইম্যান ইউবি, বামার হচ্ছে দৃশ্যমান, বাকি সবগুলো হচ্ছে আইআর। বাকি সবগুলো কি? বাকি সবগুলো হচ্ছে আইআর। তো সেক্ষেত্রে আমার এই যে প্যাশ্চেন যেটা, এটা হচ্ছে নেয়ার আইআর। আইআর 3 ভাগে বিভক্ত, একটা হচ্ছে নেয়ার আইআর, একটা মিডল আইআর, আর একটা হচ্ছে ফার আইআর। তো এই প্যাশ্চেনটা এটা কি? এটা হচ্ছে আমার নেয়ার আইআর, এন আই আর, নেয়ার আইআর। তাহলে ব্র্যাকেটটা কি হবে? ব্র্যাকেটটা হচ্ছে মিডল আইআর, এম আই আর। আমরা আইআর নিয়েও একদিন 5 মিনিট পড়াশোনা করব এই সিরিজে আইআর। তো সেদিন আমি এগুলো আরো ডিটেলসে বলবো। হ্যাঁ, তারপর হচ্ছে ফুন্ড। ফুন্ড এটা কি? এটা হচ্ছে ফার আইআর, এফ আই আর, ফার আইআর। হ্যাঁ, তারপরেরটা হামফ্রিজ, হামফ্রিজ ও ফার আইআর। তো পরীক্ষা আসলে এইভাবে ভেঙে ভেঙে আসার পসিবিলিটি কম, যে কোনটা মিডল আইআর কোনটা এন আইআর, ওই পসিবিলিটিটা কম আসে। কি মেইনলি আসে, তো তোমাকে জিজ্ঞেস করবে লাইম্যান কোন অঞ্চলে,
বা বামার কোনটা, বা একমাত্র দৃশ্যমান কোনটা, অথবা ব্র্যাকেট কোনটা। তো আমাদের এই ইনফরমেশনগুলো জানলে হবে যে প্যাস্টেন হচ্ছে আমার আইআর, ব্র্যাকেট আইআর, ফুন্ড আইআর, হামফ্রেস আইআর। এখন নেয়ার আইআর, মিডল আইআর, ফার আইআর, এই তিনটাতে বিভক্ত করে না জানলেও খুব একটা ক্ষতি হবে না। হ্যাঁ, তাহলে এটা গেল আমার কি, আমার হচ্ছে এই বেসিক ধারণা হাইড্রোজেন বর্ণালী। এখন আসি আমরা এইখানে যে টুকিটাকি ইনফরমেশনগুলো শিখলাম, এখান থেকে ছোট্ট একটা জিনিস আমরা জানবো, সেটা হচ্ছে আমাদের একমাত্র অঞ্চল কোনটা, দৃশ্যমান অঞ্চল কোনটা, বামার, তাই না? একমাত্র দৃশ্যমান অঞ্চল কোনটা, বামার সিরিজ। কোন সিরিজ? বামার সিরিজ। এই যে এটা, এই যে বামার, এটা হচ্ছে আমার একমাত্র দৃশ্যমান। তো বামার সিরিজে, এই বামার সিরিজটা কিভাবে সৃষ্টি হয় ভাইয়া? এই যে একমাত্র দৃশ্যমান অঞ্চলটা, বামার অঞ্চলটা, এটা কিভাবে সৃষ্টি হয়? এটা সৃষ্টি হয় হচ্ছে যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে, সেটা ইনফিনিটি থেকেও আসতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আমার বামার সিরিজে N1 এর মান কত, নিম্ন শক্তি স্তর কত, এই যে 2, নিম্ন শক্তি স্তর কত, 2, মানে দ্বিতীয় তলায় আমার ইলেকট্রনটা এসে পড়বে। কোথা থেকে পড়বে? 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ইনফিনিটি থেকেও পড়তে পারে। তো তার মানে আমার N1 কত বামার সিরিজে? N1 হচ্ছে 2, তাই না? N1 হচ্ছে 2। এখন N2টা কত হবে? 3, 4, 5, 6 এরকম হইতে পারে। যদি হয় সেক্ষেত্রে আবার তাদের নাম কি হইতে পারে, এই জিনিসটা একটু আমরা জানবো, এটা ইম্পর্টেন্ট। তো বামার সিরিজের জন্য N1 কত ভাইয়া? বামার সিরিজের জন্য N1 হচ্ছে 2, N1 হচ্ছে 2। এখন এই যে N1 2 হলে, N1 তো 2 হলো, এবার N2 কত হবে? বামার সিরিজের N2 কত হবে? N2 কত হবে? 1, 2, 3, 4। তো বামার সিরিজের N2 কত হবে এটার উপর ডিপেন্ড করে আমরা কিছু নাম দিব। হ্যাঁ, কিছু নাম দিব। যেমন N2 ইকুয়াল টু যদি 3 হয় তাহলে কি হবে? N2 ইকুয়াল টু যদি 4 হয়, N2 ইকুয়াল টু যদি 5 হয়, N2 ইকুয়াল টু যদি 6 হয়, এরকম যদি হয়, তো আমরা মনে রাখবো যদি N2 ইকুয়াল টু, এই বামার সিরিজের N1 ইকুয়াল টু তো 2, এটা তো আমরা সবাই জানি। N2 ইকুয়াল টু যদি 3 হয় তখন এটাকে বলা হয় H আলফা। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কোন লাইন? আলফা বর্ণালী। কোন বর্ণালী? আলফা। যদি 4 হয় তাহলে সেটাকে বলি হচ্ছে আমরা বিটা। তারপর যদি 5 হয় সেটাকে আমরা বলি হচ্ছে গামা, গামা। এবং যদি 6 হয় তাহলে সেটাকে বলি ডেল্টা, ডেল্টা। এই যে ইনফরমেশনটা, এটা একটু আমরা মনে রাখবো, এই ইনফরমেশনটা আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা, আলফা, বিটা, গামা, ডেল্টা। এখন এইগুলার কালার কি ভাইয়া? এগুলার কালার প্রথমটা, এই প্রথমটার কালার হচ্ছে লাল। এটা হচ্ছে লাল। লাল কালি দিয়ে লিখলে ভালো হইতো, তাই না? কিভাবে আমরা বিশ্বাস করব? যদি লাল কালি দিয়ে লিখি তাহলে বিশ্বাস হবে যে হ্যাঁ ভাইয়া প্রথমটার কালার হচ্ছে লাল, লাল। তারপরেরটা হচ্ছে সবুজ। পরেরটার কালার কি? সবুজ। কিভাবে বুঝবো? এই যে আমি সবুজ কালার দিয়ে লিখছি। ঠিক আছে, তারপরে হচ্ছে পরেরটার কালার কি? পরেরটার কালার হচ্ছে নীল। এখন নীল দিয়ে লিখলে কি বোঝা যাবে? পরেরটার কালার হচ্ছে নীল, এটা এই যে নীল দিয়ে লিখলাম, নীল। এটা নীল হয়েছে না বেগুনি হয়েছে ঠিক বুঝি না, নীল। তারপরেরটা বেগুনি, তারপরেরটা বেগুনি, তাহলে নীলটা আমি আকাশি নীল দিয়ে লিখি, নীল। এটা হচ্ছে নীল, নীল। লাস্টারটা কি? লাস্টার হচ্ছে বেগুনি, বেগুনি। এই যে বেগুনি। আমি একটু কালার ব্লাইন্ড আছি, ভুল হইতেও পারে। ওকে, তাহলে গেল কি আমার লাল, সবুজ, নীল, বেগুনি। এটা মনে রাখার জন্য একটু বিলকে জিলকে একটা লাইন তোমরা লিখে রাখতে পারো। এটা খুব একটা কাজে দিবে বলে আমি শিওর না, তাও লিখে রাখতে পারো, যেটা এভাবে মনে রাখতে পারো, লাশ, লাশ নিবে, যদিও লাশ বানানে তালবাস্য হয়। তারপর মনে রাখতে পারো কি কি? লাল, সবুজ, এটা হচ্ছে লাল, স হচ্ছে সবুজ, সবুজ, নি হচ্ছে নীল, বে হচ্ছে বেগুনি, বেগুনি। ঠিক আছে, এইভাবে এটা আমরা চাইলে মনে রাখতে পারি। অনেকে আমরা শর্টকাট পছন্দ করি, কবিতা পছন্দ করি। হ্যাঁ, তো যাদের এই ধরনের বিলকি জিলকি জিনিস পছন্দ তারা এভাবে মনে রাখতে পারি। তাহলে এই হচ্ছে আমার হাইড্রোজেন বর্ণালীর টুকিটাকি ইনফরমেশন। এই জিনিসগুলো জানলে আমরা এমসিকিউতে মোটামুটি ভালো করতে পারবো।
এবার আসি আমরা কিছু ম্যাথ দেখি। শুরুতে আসি যে কোন সূত্র আমরা অ্যাপ্লাই করবো। এখানে বেশ কিছু সূত্র আছে যেগুলো আমরা জেনে আসছি, এই নিউ বার 1/λ = RH ইত্যাদি ইত্যাদি। এক্সতম রেখার ক্ষেত্রে আমরা জেনে আসছি কি, এই যে এক্সতম রেখার ক্ষেত্রে আমরা জেনে আসছি যে এক্সতম রেখা হচ্ছে n2 = n1 + x, তাই না? যে আমার যদি বলে দ্বিতীয় রেখা তাহলে x এর মান 2, তৃতীয় রেখা x এর মান 3 ইত্যাদি ইত্যাদি। রেখার সংখ্যা, বর্ণালীতে যে ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সংখ্যা সৃষ্টি হয় সেই সংখ্যাটা হচ্ছে এটা n2 - n1, n2 - n1 + 1 / 2। এরপর হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্টের মান এটা। কিন্তু আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আমরা জানি কি আমাদের ক্যালকুলেটর নাই, তাই না? তো সেই জন্য কি করতে হবে, সেই জন্য এই যে আমাদের এই শর্টকাট ফর্মুলাটাতে আমরা যাব। এটা হচ্ছে λ = 91.1 × 1/n1² - 1/n2² ইনভার্স 1। এটা কত? ন্যানোমিটার। কততে আছে? ন্যানোমিটার আছে। একদম ডিরেক্ট ন্যানোমিটার এই মানটা চলে আসবে। তো এই সূত্রটা দিয়ে যদি আমরা ম্যাথ করি, হ্যাঁ, এই সূত্রটা দিয়ে যদি আমরা ম্যাথ করি তাহলে আমরা একটা অ্যাপ্রক্স অ্যান্সার বের করতে পারবো, এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার বের করতে পারবো, যে অ্যান্সারটা অপশন দেখলে আমরা দাগাইতে পারবো, যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর নাই। কারণ এই সূত্র দিয়ে করলে আসলে ওই ক্যালকুলেশন করে পরীক্ষায় রাইট অ্যান্সার দিয়ে আসাটা টাফ। তো আমরা দু একটা প্র্যাকটিস করে দেখি পারি কিনা। ওকে, শুরুতেই বলছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসলে ল্যামডার মান কত? তো তৃতীয় শক্তি স্তর থেকে আসলে আমার n2 এর মান কত? n2 হচ্ছে 3। আর প্রথম শক্তি স্তরে n1 = কত? 1। তো আমরা কি সূত্র শিখছিলাম? আমরা শিখেছিলাম এই যে এটা, λ = 91.1 1/n1² - 1/n2² ইনভার্স 1, তাই না? এইটা। তাহলে এখানে যদি আমরা মান বসায় দিই 91.1, এখান থেকে 1/n1², n1 কত? 1। তো 1 এর স্কোয়ার কত করলে কত হবে? একই হবে, মাইনাস 1/n2², তার মানে 1/n2 কত? 3, 3 এর স্কোয়ার কত? 9। এগুলো তো আমরা জানি নাকি? আচ্ছা, এরপর হচ্ছে n1 91.1 ইন্টু এখানে কত হয়? 9 আর 1 এর লসাগু 9, 9 - 1 8, এইটা ইনভার্স 1 আছে, ইনভার্স 1। ওকে, এরপরে বাকিটা আমরা দেখি। এখান থেকে কি লেখা যায়? λ = 91.1 ইন্টু ইনভার্স 1, ইনভার্স আছে না, তাহলে এটা কি হবে? উল্টে যাবে, তাই না? উপরে 9 নিচে 8। আচ্ছা, এখন 9 দিয়ে তো আমরা 8 দিয়ে তো 9 রে ভাগ দিতে পারবো না? 8 দিয়ে আমরা 9 কে ভাগ দিতে পারবো। 8 দিয়ে 9 কে ভাগ দিলে মোটামুটি 1 পয়েন্ট সামথিং, 1.125 এরকম কিছু একটা আসবে। তো এখন এই যে 91.1, এটাকে যদি ধরো 1 থেকে সামান্য কিছু বড় দিয়ে গুণ দেই, 1.12 বা 1.0 সামথিং, তাহলে দেখবা যে এই মানটা অ্যাপ্রক্সিমেটলি 100-র কাছাকাছি আসবে। এই মানটা কিরকম হবে? 100 ন্যানোমিটারের কাছাকাছি আসবে। তখন আমরা কি করব? অপশন চেক করবো। অপশনে দেখবি 200 ন্যানোমিটার, 400 ন্যানোমিটার, 105 ন্যানোমিটার, 75 ন্যানোমিটার, 230 ন্যানোমিটার, এরকম অপশন। তখন আমরা অ্যাপ্রক্সিমেট যে অ্যান্সারটা আছে সেটা দেখাবো, যে আমাদের ক্যালকুলেশনের কাছাকাছি যে অ্যান্সারটা আছে। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমাদের ক্যালকুলেশনের জন্য, সুবিধার জন্য আমরা এই সূত্রটা ফলো করব। ওকে, হোপফুলি আমরা পারবো। তাহলে আমরা যাই পরেরটাতে। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের চতুর্থ শক্তিস্তর থেকে দ্বিতীয় কক্ষপথে আসলে তরঙ্গ দৈর্ঘ্য কত? তো চতুর্থর জন্য আমার n2 কত? n2 হচ্ছে 4, আর দ্বিতীয়র জন্য n1 = কত? 2। ওকে, বাকি কাজ কি? বাকি কাজ ওই ঘুরে ফিরে একই। আমরা এই যে এটা λ = 91.1 ইন্টু 1/n1² - 1/n2² ইনভার্স 1। যেহেতু এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন বর্ণালী, এইখানে আমাদের ওই জেড এর মান লেখার দরকার নেই। হাইড্রোজেন বর্ণালীতে জেড কত? 1। আচ্ছা, এবার আমরা মান বসাই। 91.1 1/n1², n1 কত? 2, 2 দুগুণে 4, মাইনাস n2² কত? 16, তাই না? n2 কত? 4, 4 4 16 ইনভার্স 1। এখান থেকে কি লিখতে পারি? 91.1, 4 আর 16 লসাগু 16, 4 বিয়োগ 1। তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে λ =
91.1 ইন্টু, যেহেতু ইনভার্স আছে এখানে কি আছে ইনভার্স আছে, তাহলে আমরা উপরে চলে যাবে 16, নিচে হচ্ছে 3, 4 বিয়োগ 1 3। এখন 3 দিয়ে যদি তুমি 16 রে কাটো, 3 দিয়ে 16 রে কাটলে কত হয় 5 পয়েন্ট সামথিং হবে, তাই না? 5 থেকে একটু বেশি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমার যদি আমরা 5 দিয়ে 90 রে গুণ দিই, 5 নং কত 45, 450, তাই না? এখন 91.1, তাহলে যদি 91 রে গুণ দিই তাহলে 455। তো এখানে 5 পয়েন্ট সামথিং একটু বেশি আছে। তাহলে এই ভ্যালুটা আসলে কত আসবে? এই ভ্যালুটা দেখবা যে অ্যাপ্রক্সিমেট মোটামুটি 460 থেকে 480 ন্যানোমিটারের মধ্যে এরকম একটা ডেটা আসবে, এর কাছাকাছি। তো তুমি দেখবা যে এই যখন তুমি ডেটা মিলাবা, অ্যান্সার মিলালে দেখবা যে 460 থেকে 80, 85 বা 90 এর মধ্যে অ্যান্সারটা চলে আসবে। 460 থেকে 490, 85, 75 যা যে কোনো কিছু হইতে পারে। এখন যেখানে তোমার অনেক বিলকি জিলকি ক্যালকুলেশন, সেখান থেকে এতটুকু আসাটা শুকরিয়া আদায় করার মতো। তো আমরা এই সূত্রটাই ঢাকা ইউনিভার্সিটির এক্সামে অ্যাপ্লাই করব, ঠিক আছে? তাহলে আমি আর বেশি ম্যাথ দেখাচ্ছি না, জাস্ট বাকি ম্যাথগুলো ধরাই দিচ্ছি যে কোনটা কিভাবে করব। হ্যাঁ, আচ্ছা, হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন অসীম হতে প্রথম কক্ষপথে আসলে, তাহলে এক্ষেত্রে আমার কি কি দেওয়া আছে? একটা হচ্ছে অসীম হতে প্রথম কক্ষপথে আসলে, প্রথম। তো সেক্ষেত্রে আমার n1 এর মান কত? n1 ইকুয়াল টু হবে 1, যেহেতু প্রথম কক্ষপথ। আর n2 এর মান কত? n2 হচ্ছে ইনফিনিটি, n2 ইনফিনিটি। ওকে, তো এখন ইনফিনিটি হলে কিন্তু সোজা, অর্থাৎ আমার পরের যে মানটা আসতো 1/n2 স্কোয়ার ইকুয়াল টু কি হবে 1/ইনফিনিটি স্কোয়ার। 1/ইনফিনিটি স্কোয়ার আলটিমেটলি কি? এটা 0 হয়ে যাবে। তাহলে ওই n1 এর মানটা নিয়ে ক্যালকুলেশন করলেই হবে, আর কিছু নিয়ে ক্যালকুলেশন করতে হবে না। তাহলে বাকিটা আমি লিখলাম না, বাকিটা হচ্ছে সূত্রের খেলা। তুমি সূত্র লিখবা, লিখে মান বসায় দিবা। এইটুকু তোমার ঢাকা ইউনিভার্সিটির যদি টার্গেট থাকে, এইটুকু জিনিস তোমার পারতে হবে, এইটুকু চেষ্টা বাসায় করতে হবে। এরপর হচ্ছে পরের ম্যাথে কি বলছে ভাইয়া? পরের ম্যাথে বলছে লাইম্যান সিরিজের চতুর্থ লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? লাইম্যান সিরিজের চতুর্থ লাইন, প্রথম আমাদের ইনফরমেশন দিছে লাইম্যান সিরিজ, এরপর দিছে হচ্ছে চতুর্থ লাইন, চতুর্থ। হ্যাঁ, তো লাইম্যান সিরিজের জন্য n1 কত? n1 হচ্ছে 1, যেহেতু প্রথম সিরিজ এটা। আর চতুর্থ লাইনের জন্য আমার n2 কত? আমরা কি শিখছিলাম যে xতম লাইন সেটাই কি আমাদের n2 কত? n1 প্লাস x। তাহলে আমার n1 কত? n1 হচ্ছে 1। আর xতম লাইন কত লাইন? চতুর্থ লাইন, তাহলে 4 ইকুয়াল টু কত? 5। তাহলে এবার তুমি n1 পেয়ে গেছো, n2 পেয়ে গেছো, বাকি কাজ কি? বাকি কাজ হচ্ছে তুমি সূত্র লিখবা, সূত্র লিখে n1 এর জায়গায় 1 লিখবা, n2 এর জায়গায় 5 লিখবা, শেষ। এই যে এটা এখানে তুমি এই সূত্রটা লিখবা, n1 এর জায়গায় লিখবা 1, n2 এর জায়গায় লিখবা 5, শেষ। ঠিক আছে? আচ্ছা, এরপরে যে পরের বলছে বামার সিরিজের দ্বিতীয় লাইন এক্স্যাক্টলি সেম ম্যাথ, 10 সেকেন্ডে করে ফেলার কথা, 10 সেকেন্ডে করে ফেলার কথা। বামার সিরিজের দ্বিতীয় লাইন, তো পারবো কিনা আমরা? এই যে এটা বামার সিরিজ মানে n1 কত? n1 হচ্ছে 2। আর দ্বিতীয় লাইন, তাহলে n2 কত হবে? n2 হচ্ছে n1 প্লাস x, n1 প্লাস x, এখানে x কত? 2, n1 কত? 2, তাহলে 2 যোগ 2 ইকুয়াল টু 4। তুমি n1 পেয়ে গেছো 2, n2 পেয়ে গেছো 4, n1 এর জায়গায় 2, n2 এর জায়গায় 4 বসায় দিলে বাকিটা বিলকি চিলকি পারবা। এরপর বলছে বামার সিরিজের ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিন বের করো। ম্যাক্সিমাম ল্যামডা, মিনিমাম ল্যামডা দুইটাই বের করো। এটা একটু কনসেপ্ট আছে, আমি জিনিসটা দেখাই দিচ্ছি তোমাদেরকে, বুঝাই দিলে পারবা। ধরো এটা একটা বর্ণালী, ধরো চিন্তা করো। আচ্ছা, তাহলে এখানে কি কি আছে? এই 1 2 3 4 5 6 7 8, তারপরে ইনফিনিটি। তো এখন আমাদেরকে বলছে কোন সিরিজের কথা? বামার সিরিজের কথা। বামার সিরিজ মানে কত? 2, তাই না? এই যে এটা, এই যে 2 বামার সিরিজ। এখন এই বামার সিরিজে একটা লাইন আসবে, বামার সিরিজে কি আসবে? একটা ইলেকট্রন আসবে।
তো সেটা বামার সিরিজ মানে কত, 2 নাম্বার লাইন, তাই না? এখন বামার সিরিজের n1 কত, এটা তো ফিক্সড যে বামার সিরিজের n1 কত, বামার সিরিজের জন্য n1 হচ্ছে 2, এটা তো ফিক্সড, এতে তো কোনো সন্দেহ নাই, তাই না? এতে কোনো সন্দেহ নেই। তো এখন বামার সিরিজে একটা ইলেকট্রন আসবে, সে কোথা থেকে আসতে পারে আসলে? সে চাইলেই 3 নাম্বার থেকে আসতে পারে, পারে না? পারে। সে চাইলে 4 নাম্বার থেকে আসতে পারে, সে চাইলে 5 থেকে আসতে পারে, সে চাইলে 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে, 8 থেকে আসতে পারে, আবার সে চাইলে কি ইনফিনিটি থেকেও আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে, তাই না? যে কোনো জায়গা থেকে 2 3 4 5 6 7 8। এখন আমাদেরকে বের করতে বলছে ল্যামডা। তো ছোটবেলায় আমরা শিখেছিলাম ডেল কি বলে ই ইকুয়াল টু এসি বাই ল্যামডা। এখন এখান থেকে ডেল ই, এই যে ডেল ই, এটার সাথে ল্যামডার সম্পর্ক কি? এই ডেল ই এর সাথে ল্যামডার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক যদি হয় আমরা কি লিখতে পারি বই? দেখো তো, আমরা লিখতে পারি হচ্ছে ডেল ই ইজ প্রপোর্শনাল টু 1/1 ল্যামডা। যেখানে আমার এই এনার্জির মান যদি বাড়ে ল্যামডার মান কমবে, এনার্জির মান যদি কমে ল্যামডার মান বাড়বে। ঠিক আছে? এখন আমাদেরকে বলছে ল্যামডা ম্যাক্স এবং ল্যামডা মিনিমাম, এই দুইটা জিনিস বার করার জন্য। তো এই দুইটা জিনিস আমরা খুব ইজিলি বের করতে পারি, একটু খেয়াল করো। ল্যামডা ম্যাক্স আর ল্যামডা মিনিমাম, এই দুইটা জিনিস ইজিলি বের করতে পারি। ইজিলি কিভাবে? জাস্ট একটা সিম্পল ধারণা, একটা সিম্পল কনসেপ্টে আমাদের জিনিসটা হয়ে যাচ্ছে, একটা সিম্পল কনসেপ্ট। তো শুরুতে আসি, প্রথম হচ্ছে ল্যামডা ম্যাক্স যদি বলে, ল্যামডা ম্যাক্স। এখন দেখো বাচ্চারা, ল্যামডা ম্যাক্স কোন সিরিজের বলছে? বামার সিরিজের। তো বামার সিরিজ বললেই আমার n1 কত? n1 হচ্ছে 2, বাকিটা হচ্ছে n2 বের করতে পারলেই খেলা শেষ, তাই না? তো এখন দেখো তো, বামার সিরিজের জন্য n1 কত? 2। এবার n2 ল্যামডা ম্যাক্স মানে কি? ল্যামডা ম্যাক্স মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সর্বোচ্চ। তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ হয় তাহলে এনার্জি হবে কি? সর্বনিম্ন। কারণ কি? কারণ এদের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে যেখানে এই যে নিচেরটা দেখো, তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বোচ্চ হয় এনার্জি কি হবে? সর্বনিম্ন। আর তরঙ্গ দৈর্ঘ্য যদি সর্বনিম্ন হয় এনার্জি হবে সর্বোচ্চ। তো এখানে আমাদের বলাই আছে ল্যামডা ম্যাক্স, তার মানে আমার ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য হবে সর্বোচ্চ, এনার্জি কি? সর্বনিম্ন। এইবার এখানে খেয়াল করো, এখানে দেখো আমার আসবে কোথায় ইলেকট্রনটা? 2 নাম্বার সিরিজে। তো 2 নাম্বার সিরিজে কোথা থেকে আসলে, কোন সিরিজ থেকে আসলে এনার্জিটা সব থেকে কম হবে? একটা সিম্পল চিন্তা কর, ধরো তুমি 2 তলা লাফ দিবা, তো তুমি 3 তলা থেকেও লাফ দিতে পারো, 4 তলা 5 তলা 6 তলা বা ইনফিনিটি থেকেও লাফ দিতে পারো। তো কোথা থেকে লাফ দিলে তোমার এনার্জিটা সব থেকে কম খরচ হবে বা তুমি সব থেকে কম ব্যথা পাবা? 2 তলায় লাফ দিবা, অবশ্যই কি 3 তলা থেকে লাফ দিলে, 4 তলা থেকে আর একটু বেশি এনার্জি, বেশি ব্যথা, 5 তলা থেকে আরো বেশি, ইনফিনিটি থেকে লাফ দিলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে এখন তোমার কি হবে? তুমি হচ্ছে 2 তলায় লাফ দিবা, তাহলে কোথা থেকে লাফ দিলে এনার্জি কম হবে? 3 তলা থেকে লাফ দিলে। তো যেহেতু আমাদের ল্যামডা ম্যাক্স এনার্জি লাগবে কম, সর্বনিম্ন, তাহলে আমাদের n2 মান কত হবে? n2 মান হবে 3, অর্থাৎ 3 তলা থেকে তোমাকে লাফ দিতে হবে। ব্যাস। তাহলে ল্যামডা ম্যাক্স বের করার জন্য n1 = 2, n2 = 3। বাকিটা কি? বাকিটা ওই যে সূত্র। কোন সূত্র? এই যে এই সূত্র। ল্যামডা ইকুয়াল টু 91.1 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার ইনভার্স 1। এখানে কি করবা? n1 এর জায়গায় কি বসাবা? 2 বসাবা, n2 এর জায়গায় 3 বসাবা। শেষ। শেষ, আর কোনো প্যারা নাই। ঠিক আছে? আর কোনো প্যারা নাই। এরপর আসি আমরা 2 নাম্বারটা। 2 নাম্বারটাতে আমাদের কি বলছে? ল্যামডা মিন বের করতে বলছে। ল্যামডা মিন বের করতে বলছে। তো ল্যামডা মিন বের করতে বলুক আর যাই বের করতে বলুক, আমাদের 1 নাম্বার কন্ডিশন কি? n1 = হচ্ছে 2, n2 = জানি না। এখন n1 = 2 কেন? কারণ বামার সিরিজে যে বলছে বামার সিরিজের, তাহলে 2 নাম্বার। এবার আমার ল্যামডা মিনিমাম এনার্জি সর্বোচ্চ। তুমি 2 তলায় লাফ দিবা, কোথা থেকে লাফ দিলে জানো? ইন্নালিল্লাহ, সব থেকে বেশি শক্তি, সব থেকে বেশি এনার্জি ইনফিনিটি থেকে লাফ দিলে, তাই না?
তাহলে আমাদের n2টা কি হবে? n2 হবে ইনফিনিটি। শেষ। বাকিটা সূত্রে মান বসায় দিলেই হবে। ঠিক আছে? তাহলে হোপফুলি তোমরা এগুলা করতে পারবা। তাহলে যাই আমরা পরেরটাতে। পরেরটা কি বলছে? হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন সপ্তম কক্ষপথ থেকে আসলে দ্বিতীয় কক্ষপথে আসলে বর্ণালীতে সৃষ্ট রেখার সংখ্যা কত? তো রেখার সংখ্যা আমরা সূত্রটা দেখে আসছিলাম। আমাদের এখানে n2 কত? n2 হচ্ছে সপ্তম। আর কোন কক্ষপথে আসবে? n1 হচ্ছে 2। আমরা সূত্রটা কি দেখছিলাম? রেখার সংখ্যা, যে রেখার সংখ্যা ইকুয়াল টু n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 ডিভাইডেড বাই কি 2। এবার জাস্ট কিছুই না, মান বসায় দাও। সূত্রে মান বসালে যা আসে তা। n2 কত? 7 বিয়োগ 2, এখানে হচ্ছে 7 বিয়োগ 2 যোগ 1, নিচে হচ্ছে 2। এখান থেকে করলে কি আসে? 7 বিয়োগ 2 মানে হচ্ছে 5 ইন্টু 7 বিয়োগ 2 1, তাহলে হচ্ছে 8 6, নিচে হচ্ছে 2, 5 6 30, 30 2 দিয়ে ভাগ দিলে কত? 15। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কয়টা লাইন, কয়টা রেখার সৃষ্টি হয়? 15টা রেখার সৃষ্টি হয়। কয়টা? 15টা রেখার সৃষ্টি হয়। 15টা রেখার সৃষ্টি হয়। ক্লিয়ার? ওকে, জাস্ট সূত্র লিখবো, মান বসাই দিব, শেষ। এরপর আমরা একটু একটা এমসিকিউ দেখি। বলছে হাইড্রোজেন বর্ণালীতে অতি বেগুনি অঞ্চলে কোন সিরিজ উৎপন্ন হয়? কোন সিরিজ? অতি বেগুনিতে কোন সিরিজ? এই যে প্রথম পেজে আমরা লাইমেনের জায়গায় লিখে দিয়েছিলাম। কার জায়গায়? এই যে হাইড্রোজেন বর্ণালীতে লাইমেন, ইউভি, আলট্রাভায়োলেট। কোনটা? আলট্রাভায়োলেট কি? অতি বেগুনি রশ্মি, অতি বেগুনি। ঠিক আছে? তাহলে আমাদের এটা অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে লাইমেন। কি বলছে? অতি বেগুনি রশ্মি হচ্ছে এই যে লাইমেন। বলছে ইলেকট্রন তৃতীয় শক্তি স্তরে ফিরে আসলে কোন বর্ণালী দেখা যায়? তৃতীয়, 3 নাম্বার। 3 নাম্বারে জানে কোনটা ছিল? একে হচ্ছে লাইমেন, 2 হচ্ছে বামার, 3 নাম্বার হচ্ছে প্যাশ্চান। তারপরে 4 নাম্বার হচ্ছে ব্রাকেট, 5 নাম্বারে কি? ফুন্ড। এই যে শুরুতে এগুলা লিখে দিছি, এই যে লাইমেন, বামার, প্যাশ্চান, ব্রাকেট, ফুন্ড, হামফ্রিস। এগুলোর অঞ্চল সহ লিখছি আমরা। এই জিনিসগুলো আমরা প্রথম পেজটা ভালো করে করব। হ্যাঁ, ভালো করে। এরপরে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে প্যাশ্চেন সিরিজ হয় কোন অঞ্চলে? প্যাশ্চেন কোন অঞ্চলে মনে আছে? লাইমেন কি? আলট্রাভায়োলেট, বামার হচ্ছে দৃশ্যমান, বাকি সব কি? আইআর ইনফ্রারেড। আইআর কি? ইনফ্রারেড, যেটা হচ্ছে অবলোহিত। আইআর হচ্ছে ইনফ্রারেড, অবলোহিত। আইআর ইনফ্রারেড বা অবলোহিত, ইনফ্রারেড বা অবলোহিত। ঠিক আছে? ওকে। এরপরে বলছে বামার সিরিজের n2 = 4 হলে তরঙ্গ দৈর্ঘ্যের মান কত ন্যানোমিটার? n2, বামার সিরিজের n2। তো বামার সিরিজ যেহেতু বলছে n1 = কত? 2, n2 কত? 4। এবার তুমি কি করবা? ল্যামডা = 91.1 ইন্টু ... ইনভার্স। শেষ। একটু ইনভার্স দিছি। ঠিক আছে? শেষ। সূত্রে মান বসাই দিবা, তারপর দেখবা এগুলার কাছাকাছি। আমি বলছিলাম দেখো, একটা কত? 95, 122, 156, 275। তার মানে এই মানের কিন্তু গ্যাপ আছে। তো তুমি এই ক্যালকুলেশনটা করলে দেখবা এখানে কোনো না কোনো একটা ক্লোজ হবে। ওইটাই তোমার অ্যান্সার, আর কিছু না। আচ্ছা, এরপরে বলছে হাইড্রোজেন পরমাণুর জন্য নিচের কোন বর্ণালী সারিটি আলোর দৃশ্যমান অংশে পাওয়া যায়? তো দৃশ্যমান কোনটা? বামার সিরিজ। এই যে দৃশ্যমান হচ্ছে বামার সিরিজ। শেষ। তো বাচ্চারা ভিডিওটা নরমালি আমি বলছি যে 5-10 মিনিট পড়াবো, কিন্তু বর্ণালী, হাইড্রোজেন বর্ণালী এমন একটা টপিক, এটা পড়াইতে গেলে আসলে আধা ঘন্টা লেগে যায়। আমি তো অনেক দ্রুত পড়াইছি, অনেক শর্টকাটে পড়াইছি, কারণ এটা অ্যাডমিশনের বাচ্চাদের জন্য, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি যাদের টার্গেট তাদের জন্য। কিন্তু তুমি যদি এটা একাডেমিক হইতো তাহলে দেখতা যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার ক্লাসে হইতো না। তো যাই হোক, তোমরা যারা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা দিবা, আমার ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, ঢাকা ইউনিভার্সিটিকে নিজের, যারা আমার ক্যাম্পাস বলা স্বপ্ন দেখতেছো তাদের জন্য শুভকামনা। এট দ্য সেম টাইম যে কোনো পাবলিক ইউনিভার্সিটি, আমরা হয়তো ক্র্যাক ডিউ বলতেছি, ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করতেছি, বাট যে কোনো পাবলিক ইউনিভার্সিটি পড়তে পারলেই মনে করো যে তোমার হয়ে গেছে, বা
ধরো এখন যদি বলি যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়লেও কোনো সমস্যা নেই, তাহলে হয়তো তোমরা মানে তোমাদের এই যে টার্গেটটা সেটা হয়ে যাইতে পারে, মলিন হয়ে যাইতে পারে। বাট সত্যিকার অর্থে যে পড়লেই হয়েছে, কোনো ইউনিভার্সিটিতে পড়লে ডাজেন্ট ম্যাটার। বাট আমরা যেহেতু আমাদের বাবা মা আছে, আমরা ফ্যামিলি আছে, নিজেরাও স্বপ্ন দেখি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার, সেটা আমরা টার্গেট রাখবো, বা কোনো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার টার্গেট রাখবো। পড়াশোনাটা কন্টিনিউ করবা, এটা ইম্পর্টেন্ট। তো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।